আক্রমণ পাল্টা আক্রমণের সময় চলছে এখন। রাজনৈতিক দলগুলো এমনভাবে একে অপরকে আক্রমণ করছে যে এইটি এই যাবৎকালের সবচেয়ে খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। তো পত্রিকায় স্ক্রল করতে করতে হঠাৎ নজরে আসলো একটি স্টিল ফটোগ্রাফ, যেখানে বিশাল এক জনসমুদ্রে কথা বলছিলেন তারেক রহমান। স্ক্রল করবার সময় দেখলাম বিশাল জনসমুদ্র, সেখানে তারেক রহমানের ছবি দেয়া আছে মাঝখানে। তো তারেক রহমান হেডলাইনে যেটি লিখেছে, জামায়াতকে কটাক্ষ করে কথা বলছিলেন। হেডলাইন ছিল যে তারা মিথ্যেবাদী, তারা পোস্ট দিয়ে আবার অস্বীকার করে এবং বলে সেটি হ্যাক করেছে কেউ। এইভাবে হেডলাইন ছিল, মিথ্যেবাদী বলছিলেন জামায়াতকে এবং বিশেষভাবে জামায়াত আমিরকে। তো আমি আর ভিতরে ঢুকবার প্রয়োজন মনে করিনি, কারণ আমি হোঁচট খেলাম যে তারেক রহমান কেন? দলে কি আর লোক নেই? দলবলুরা তো আছেনই, তাদের লাগিয়ে দিলেই হয়। ছাত্রদল আছে, যুবদল আছে, তারা ইতিমধ্যে সেই কাজটি করছেন। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিএনপির মূল দলের অন্যরা আন্তরিকভাবে কাজটি করছেন তারেক রহমানের পক্ষে। তাই তারেক রহমানকে দরকার ছিল কি এইভাবে কথা বলার বা এই ইস্যুতে জামায়াতকে আক্রমণ করবার? দরকার আছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং গফরন্ত শুভকামনা সবাইকে। নির্বাচনের মাত্র 9-10 দিন বাকি আছে, তো এখন তো নিশ্চয়ই দরকার আছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে না? তো তারেক রহমান নিজেও জানেন যে অভিযোগে তিনি কথা বলছেন বা জামায়াতকে ঘায়েল করবার চেষ্টা করছেন সেটি মিথ্যেও হতে পারে। গত কয়েকদিনে তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়েছে। তারেক রহমানকে জড়িয়ে, তার কন্যা জাইমা রহমানকে জড়িয়ে এবং আরও অনেককে জড়িয়ে, বিএনপির মির্জা ফখরুলকে, অসংখ্য গুজব, ভিডিও তৈরি হয়েছে, রিল তৈরি হয়েছে, পোস্ট তৈরি হয়েছে, অনেক কিছু হয়েছে, ফটোকার্ড তৈরি হয়েছে বিভিন্ন গণমাধ্যমের নাম দিয়ে। একটি বিষয় সত্যি ছিল না। ফ্যাক্ট ফাইন্ডিং যে সংস্থাগুলো আছে, ডিসমিস ল্যাব, রুমার স্ক্যানার, এরকম আরও অনেকগুলো আছে, তো তারা তদন্ত করে পেয়েছে এগুলো মিথ্যে, বানোয়াট। তো তারেক রহমানও কিছুটা খোঁজখবর এই বিষয়ে নিশ্চয়ই রাখেন। তো তারেক রহমান 1-2 দিন ধৈর্য ধরতেই পারতেন, অপেক্ষা করবার জন্য যে দেখি চূড়ান্ত পর্যায়ে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। জামায়াতের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে জামায়াত আমির শফিকুর রহমানের অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে, কেউ হ্যাক করেছে, সেটি হতে পারে, অপেক্ষা করি একটু। অন্যেরা বলছিল বলুক, তারেক রহমানের কেন? কিন্তু তারেক রহমান অপেক্ষা করতে পারলেন না। যেটি বলছিলাম, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, সে প্রতিপক্ষকে আক্রমণ করতে হবে, পাল্টা আক্রমণ করতে হবে, যা কিছু হাতে আছে সর্বশক্তি প্রয়োগ করতে হবে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য, যদি মনেও হয় সেটি মিথ্যে। কিন্তু সুযোগ তো চলে এসেছে কথা বলার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে ডিজিটাল দুনিয়ায় বাস করছি বা নেট দুনিয়ায়, এই দুনিয়াটি যেমনি অনেক কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছে, তথ্য প্রবাহের ধারা অবারিত করেছে, তথ্য পাওয়া অনেক সহজ করেছে, আবার এরকম গুজব ছড়াবার, ডালাপালা ছড়াবার গুজবের কারখানা তৈরি হয়েছে এগুলো। আর যারা সামাজিক গণমাধ্যম ব্যবহার করেন সকলেই যে সতর্ক হয়ে কাজটি করেন তারা কিন্তু সেখানে যা কিছু দেওয়া হয়, যদি একটু বিস্ময়কর হয়, তাক লাগানোর মতো হয়, তোলপাড় সৃষ্টি করা হয়, বিস্ফোরক হয়, বাস সেখানেই আমরা দাঁড়িয়ে যাই। আমাদের বিবেক বুদ্ধি আর কাজ করে না, আমরা সেখানেই বিশ্বাস করি, সেগুলোই বিশ্বাস করি, গুজবকে শেয়ার করি। হাজার হাজার মিলিয়ন বার শেয়ার করা হচ্ছে একটি গুজবকে সত্যে পরিণত করা হচ্ছে। আর যাদের হাতে সেগুলো পৌঁছচ্ছে তারাও কি খুব সতর্ক সবসময়? তারাও বিশ্বাস করছেন। আমি বিভিন্ন পোস্টে অতীতে বলেছি, আমার বিভিন্ন এপিসোডে, অনেক লোক নিউজ শেয়ার করেন, তাক লাগানো, অবাক করা নিউজ। যখন জিজ্ঞেস করি আপনি এটি কোথায় পেলেন, দুনিয়ার কোথাও তো এটি আমি শুনলাম না, জানলাম না, কোনো সংবাদপত্রে আসেনি, বলছে না না সংবাদপত্র কেন, তো কোথায়? ফেসবুকে। তো বাংলাদেশের মতো দেশে লাখো কোটি মানুষের খবরের প্রাথমিক উৎস ফেসবুক, যেটি বিপজ্জনক, 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 আমি রিপিট করছি। কারণ যাচাই বাছাই করবার আমাদের সময়ও নেই, ধৈর্যও নেই, যোগ্যতাও নেই আমাদের আসলে। সো যা তা প্রচার করছি, শেয়ার করছি বিপজ্জনকভাবে। আর এই বিপদ শুধু জামায়াত আমিরের জন্য না, তারেক রহমানের নিজের জন্যও, বিএনপির অন্যান্য নেতাদের জন্যও। তাই সবাইকে এই বিষয়টি ধৈর্য রাখতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু আমরা রাখতে পারছি না, রাখতে চাইছি না। আচ্ছা, তো এখন আমরা সর্বশেষ যেটি জানলাম এই ইস্যুতে, প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আমাদের মনেও আছে, শনিবার 4টা নাগাদ আমরা শুনেছিলাম জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, এক্স অ্যাকাউন্ট, যেটি আগে টুইটার ছিল। 4:30 নাগাদ কেউ সে অ্যাকাউন্ট থেকে
একটি নারীদের প্রতি বিদ্বেষ প্রকাশক কিংবা অবমাননাকর একটি পোস্ট দিয়েছে। তো সেই পোস্টে কী ছিল সেগুলো আপনারা জানেন ইতিমধ্যে। আপত্তিকর কথা ছিল অনেক, যেটি জামায়াত আমিরের মতো স্টেটাস এবং স্টেচারের একজন লোকের, যিনি বেসিক্যালি একজন ডাক্তার। শুধু তাই না, তিনি ওয়েল রেড, লেখাপড়া করেন, খোঁজখবর রাখেন এবং বক্তব্যের সংযত, অন্যদের প্রতি কার্টিয়াস, আমরা সবসময় দেখছি। তার বাপের একজন লোক এই মন্তব্য করতে পারেন না, কোনোভাবেই না। এটি গ্রহণ করবার কোনো কারণ নেই। পাগল, উন্মাদ, স্বার্থান্বেষী, বিশেষ কোনো স্বার্থকে ফেভার করবার চেষ্টা করছে, তারা এটি বিশ্বাস করতে পারে, নাহলে অন্য কারো পক্ষে বিশ্বাস করাটি সম্ভব না। তো যাই হোক, আর জামায়াতের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে, ডিবি বিষয়টি নিয়ে কাজ করছে, এবং সর্বশেষ জামায়াত আমি নিজেই বললেন, জোরালো ভাষায় বললেন, যেটি আমরা পেয়ে গেছি কারা করেছে, রাষ্ট্রপতির দপ্তর থেকে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, সেই কাজে সরকারি ইমেল ব্যবহার করা হয়েছে। তো এই অভিযোগ তারা না জেনে করেননি, জেনে বুঝেই করেছেন। আর সেখানেই কিন্তু ভয়ের বিষয়টি, রাষ্ট্রপতির দপ্তর তথা বঙ্গভবন কতটা অরক্ষিত, সেখানকার ডিজিটাল অ্যাফেয়ার্স যারা নিয়ন্ত্রণ করেন তারা কতটা দায়িত্বহীন, এটাই কিন্তু প্রমাণ করে এমন অভিযোগ, যে সেখানে একটি সরকারি ইমেল ব্যবহার করে কোনো কর্মকর্তা সেই কাজটি করা হয়েছে। এবং ইতিমধ্যে বঙ্গভবনও এই নিয়ে নাড়াচাড়া করছে, খবর পেলাম। তারাও তদন্তের ব্যবস্থা করছে, ডিবি বিষয়টি দেখছে, হাতিরঝিল থানা আছে, সেখানে জিডি করা হয়েছে। অর্থাৎ সব মাধ্যমে খোঁজখবর নেবার চেষ্টা করা হচ্ছে। তো যেটি বলছিলাম, সেই পর্যন্ত অন্তত তারেক রহমানের অপেক্ষা করা দরকার ছিল, কিন্তু তিনি অপেক্ষা করতে রাজি হলেন না। আফসোস এই। আর বিএনপির ছাত্র সংগঠনটি, ছাত্র দল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই কয়টির খবর আমার কাছে আছে, সেখানে ছাত্রদের সংগঠিত করে, নিজের দলের প্লাস অন্যদের সংগঠিত করে তারা মিছিল করিয়েছেন ক্যাম্পাসগুলোতে, প্রতিবাদ সভা, মিছিল, কোথাও কোথাও ঝাড়ু মিছিল, এইসব করিয়েছেন। তো এখন কথা হলো, এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তারা এখন লেখাপড়া শেষ করেননি, বাট তারপরও তাদেরকে আমি সচেতন নাগরিক মনে করি এই দেশের। তাদের প্রতি আমাদের অনেক আস্থা, অনেক ভরসা তরুণ তরুণীদের উপর। তারা যে এই কাজটি করছেন, কোনো একজন নেতা বলে দিলেন যে চলো মিছিল করতে হবে, মিছিলে ঝাড়ু হাতে নিতে হবে। কারো ঝাড়ু হাতে নেবে? মেয়েরা। কেন? মেয়েদের অপমানসূচক কথাবার্তা বলা হয়েছে। তো তারা এই মিছিলটি করলেন। তো এখন যদি তদন্তে বেরিয়ে আসে, প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা জানতে পাই আগামী দিন বা কাল একদিন পর বা আজকে রাতে, যে সত্যিকার অর্থে জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল, কারা হ্যাক করেছে, সেই ইমেল ইত্যাদি যদি প্রকাশ্যে চলে আসে, পাবলিক হয়ে যায়, তখন কি হবে? তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা মেধাবী, বিভিন্ন ভালো ভালো ডিপার্টমেন্টে তারা পড়াশোনা করছেন, কেউ অনার্স পাস করেছেন, মাস্টার্স পড়ছেন, কারো অনার্সের শেষ বর্ষ, কিংবা ফ্রেশম্যান কিংবা সফোমোর, ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে পড়ছেন, হোয়াট এভার দ্য কেস মেবি, তো তারা তখন কি করবেন? তারা মুখ কোথায় লুকোবেন? যে যেই বিষয়টি ঘটেইনি, সেই বিষয় নিয়ে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সমাবেশ, গলা ফাটিয়েছি, চিৎকার করেছি, প্রতিপক্ষকে আক্রমণ করেছি, তারা তখন কি করবেন? আচ্ছা, তারেক রহমান কি করবেন? তারেক রহমান যে আজকে বলছিলেন, অন্যান্য জায়গায় তিনি বলবেন, সব জায়গায় তার এটি কথা থাকবে আমি জানি। তো তিনি তখন কি করবেন যদি বেরিয়ে আসে তথ্যগুলো, যে জামায়াত আমির যেটি বলেছেন, জামায়াতের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, যে বিষয়টি হ্যাক করা একটা অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ করেছে, রাজনৈতিক প্রতিপক্ষ, তখন কি করবেন তারেক রহমান? তিনি কি আবার এরকম কোনো জনসমুদ্রে সরি বলবেন, ক্ষমা চাইবেন, নাকি বিষয়টি এড়িয়ে যাবেন, চুপ করে থাকবেন? তো এই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। তো এখন মূল কথা হলো, আমি বলছি না যে জামায়াত আমির এরকম কিছু তার অ্যাকাউন্ট থেকে যেতে পারতো না, পারতো, কিন্তু আবার পারতও না অ্যাট দ্য সেম টাইম। কেন পারতো না? কারণ যেটি বলছিলাম, তার বাপের একজন লোক। আর কেউ হয়তো বলবেন যে হ্যাঁ, তার তো নারী বিষয়ে বক্তব্য আগেও খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, সম্প্রতি আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার, সেখানে তিনি জামায়াতের শীর্ষ নেতৃত্বে নারীরা আসতে পারবেন না সেই কথা বলেছিলেন, এবং ধর্মীয় রেফারেন্স দিয়ে তিনি সেটি বলেছিলেন, এবং তিনি হয়তো রিলিজিয়াস ওয়েতে সেটি প্রমাণও করতে পারবেন, ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে সেটি প্রমাণ করতে পারবেন। তো ধর্মবিশ্বাসী হিসেবে তিনি তার বিশ্বাস নিয়ে কথা বলেছেন, সেটি হতে পারে। বিশ্বাসের জন্য মানুষ কত কিছু করে, প্রাণ নেয়, প্রাণ দেয়, নিজের জীবন দিয়ে দেয়, আরেকজনের প্রাণ নিয়ে নেয়, একটুও দেরি হয় না। আমরা দেখছি সেটি সব ধর্মের লোকেরাই কম বেশি এটি করে থাকেন।
যারা ধর্মের উগ্র সংস্করণটি, প্রত্যেকটি ধর্মের দুটো সংস্করণ আছে, একটি সফটওয়্যার ভার্সন, মডারেট ভার্সন, আর একটি উগ্র। সে উগ্রপন্থী যারা, তারা সেটি পারেন এবং করেন, সারা পৃথিবীতে আমরা দেখছি সেটি নমুনা। তো ধর্মীয় আবেগ থেকে তিনি সে কথা বলতে পারেন এবং ধর্মীয়ভাবে সেটি হয়তো তিনি সাফাইও দিতে পারবেন এবং তিনি সেটি জাস্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এখন কেউ যদি সেই ধর্মটিকেই মানতে না চায়, যেই ধর্মই তো মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু ধর্ম যারা মানেন তারা যদি ধর্মীয় রেফারেন্স দিয়ে কথা বলেন যে ধর্মে এটি আছে বলে আমি এটি করি, ধর্মে পর্দা করার কথা বলা আছে তাই আমি পর্দা করি, কথার কথা, ধর্মের সত্য কথা বলার দরকার আছে তাই আমি সত্য কথা বলি, মিথ্যে বলতে নিষেধ করেছে মিথ্যে বলি না, উদাহরণ দিচ্ছি। তো ধর্মবিশ্বাসীরা এইভাবে যান। তো সেই অর্থে তিনি ধর্মের রেফারেন্স দিয়ে কথা বলেছেন এবং এটি ধর্ম এটি বলছে। আসলে ধর্মের শীর্ষ নেতৃত্ব নারী থাকবে এটি ধর্ম খুব বেশি পছন্দ করে, এটি আমিও মনে করি না। তো এখন তিনি সেভাবে বলেছেন, তার সেই কথা নিয়ে সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, কেউ ধর্মীয় রেফারেন্স চাইতে পারেন যে কোন রেফারেন্স বলে বলছেন সেটি বলুন, এরপর আবার সেটি বিশ্বাস করা না করা, মানা না মানার ব্যাপার থাকবে। তার মানে আলোচনা সমালোচনা হতে পারে সেটি নিয়ে। আর সেই কথা কিন্তু প্রমাণ করে না যে তিনি এরকম নোংরাভাবে কথা বলবেন। একটি হলো যে জামায়াতে ইসলামের আমির হতে পারবেন না একজন নারী, এটি এক কথা। আরেকটি হলো কোনো নারীকে আধুনিকতার নামে বাসার বাইরে বের করা হচ্ছে, শিক্ষা দীক্ষা চাকরি বাকরিতে দিয়ে দেওয়া হচ্ছে, মানে সেই নারী ডিসেন্সি নষ্ট হবে, সেই নারীর নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এইটি কোনো না কোনো ফর্মে এক ধরনের ব্যবসাবৃত্তি বা প্রস্টিটিউশন। তো এটি কি এক কথা হলো? না। আর আগের এপিসোডে বলেছিলাম গত রাতে যে লাইভে, যে কোনো কারণে এটিকে মনে করবার কোনো কারণ নেই যে জামায়াত আমির নির্বাচনের আগে এমন আত্মঘাতী একটি কথা তিনি বলবেন। অনেকে বলছেন যে সাম্প্রতিককালে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এই দলটি ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন কায়েম করবেন না। তো কেউ কেউ বলছেন এটি তাদের মুখোশ, তারা এইটি বলে তাদের মডারেট ভার্সন এখন প্রেজেন্ট করছে, পশ্চিমের সহযোগিতা চাইছে বা বিরোধিতা চাইছে না। এই দেশেও তারা আওয়ামী লীগের সহযোগিতা চাইছে, আওয়ামী লীগের ফেভার চাইছে, প্রগতিশীলদের ফেভার চাইছে, তাই তারা বলছে যে তারা শরিয়া আইন চালু করবে না। আসলে তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া আইন চালু করবে, এটি অনেকে বলছেন। আচ্ছা ফাইন, যদি তর্কের খাতিরে তাদের সেই বক্তব্য মেনে নিই, তাদের সেই যুক্তি মেনে নিই, তারপরেও তো কথা থাকে। সেটি হলো এখনও যদি ধরে নিই যে তিনি ভেতরে ভেতরে একরকম ভাবছেন, তাহলে তো তিনি নির্বাচনের আগে এই ঘোষণা দেবেন না, এরকম একটি বক্তব্য রাখবেন না, তাই না? তাই সব দিক থেকে এটি বিবেচনা করলে এটির সম্ভাবনা খুবই কম ছিল। তার পক্ষে এমন একটি পোস্ট দেওয়া হ্যাক হওয়ার সম্ভাবনাই বেশি ছিল, বেশি আছে। আর বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে আমরা বিশ্বাস করি। আর এটি বিপজ্জনক তথ্য আমরা পেলাম যে রাষ্ট্রপতি দপ্তর, তো বিশ্বাস করি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, সকলেরই এখানে দায়িত্ব আছে। স্বপ্রণোদিত হয়ে তারা এই দায়িত্ব পালন করবেন এবং অতি দ্রুত এই বিষয়ে আমরা জানতে চাই আসলে কি হয়েছিল। যেহেতু জামায়াত এটুকু বলতে পেরেছে যে রাষ্ট্রপতি দপ্তর থেকে হয়েছে অফিসিয়াল ইমেল ব্যবহার করে, তাহলে যারা এক্সপার্ট আছেন সে এক্সপার্টরা যদি এখানে কাজ করেন তাহলে তথ্য পাওয়া আমাদের জন্য 1 সপ্তাহ লাগবে না, 3 দিনও লাগবে না। আজকের মধ্যে, কালকে সকালের মধ্যে পুরো বিষয়টি পাবলিক করা যায়। প্রথমত দুটি বিষয় এখানে ক্লিয়ার করতে হবে, তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল কিনা, একটি বিষয়। তারপরে আসবে কে হ্যাক করেছিল, কোন ইমেল থেকে হয়েছিল, পুরো বিষয়টি আমরা ক্লারিটি পাবো, পুরো বিষয়ে একটি ব্যাখ্যা পাবো, ক্লারিফিকেশন পাবো। তো সেটি হয়ে যাবে আশা করছি। আর হতেই হবে, বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, সেটি হতে হবে। সরকারের ওপর এখন দায় চলে গেছে, কারণ বঙ্গভবনের কথা এসছে, রাষ্ট্রপতির দপ্তরের কথা এসছে। সো দ্রুতই আমরা এই বিষয়ে একটি ফয়সলা চাই এবং তথ্য চাই, সর্বশেষ তথ্য। প্রিয় দর্শক শ্রোতা, সেই পর্যন্ত আমরা অপেক্ষাই করব। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।